সবাইকে স্বাগত দীপ্ত সংবাদের সাথে রয়েছে দোলা ডলারের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। সাবেক আইজিপি বেনজির আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার, দ্রুত দেশে আনার উদ্যোগ নেবে সরকার। রামিসা ধর্ষণ ও হত্যা মামলার 2 আসামির আপিল শুনবে হাইকোর্ট, পেপার বুক প্রস্তুতের নির্দেশ। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ দুবাই গ্রেপ্তার হয়েছেন। দুর্নীতি দমন কমিশনের মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ। রবিবার জাতীয় সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এ তথ্য জানান। স্বরাষ্ট্রমন্ত্রী সংসদকে জানান, 12 জুন পাঠানো একটি চিঠির মাধ্যমে বাংলাদেশ সরকারকে এই বিষয়ে অবহিত করা হয়। তিনি বলেন, ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারের জন্য গত বছরের ফেব্রুয়ারিতে পরোয়ানা জারির আদেশ দেন ঢাকার একটি আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ওই আদেশ দেওয়া হয়। পরে আরব আমিরাতের পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং তিনি সেখানেই আটক আছেন। আইন অনুযায়ী গ্রেপ্তারের 30 দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক প্রত্যর্পণের চিঠি পাঠাতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে আরও জানান, সবকিছু প্রস্তুত আছে, দ্রুতই তাকে দেশে ফিরিয়ে নিয়ে আসা হবে। দুদক কর্তৃক প্রত্যর্পণের জন্য প্রয়োজনীয় মামলা, গ্রেফতারি পরোয়ানা ও তদন্ত সংক্রান্ত দলিলাদি প্রস্তুত, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক এক্সট্রাডিশন প্রপোজাল প্রস্তুত ও অনুমোদন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইউএই কর্তৃপক্ষের নিকট কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক এক্সট্রাডিশন রিকোয়েস্ট প্রেরণ করে এনসিবি আবুধাবির সাথে সমন্বয়পূর্বক অতি দ্রুতই তাকে বাংলাদেশে নিয়ে আসা হবে। এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য। রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে পেপার বুক প্রস্তুত করার জন্য নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। এছাড়া আসিয়া ধর্ষণ ও হত্যা মামলারও অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে রাষ্ট্রপক্ষ। রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে নৃশংসভাবে ধর্ষণ ও হত্যা করা হয়। ঘটনার পর দেশজুড়ে বিচারের দাবি জোরালো হয়। এমন প্রেক্ষাপটে মামলাটির তদন্ত ও বিচার দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এরই ধারাবাহিকতায় গত 7 জুন ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল রায় দেয়। রায়ে প্রধান অভিযুক্ত সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেয়া হয়। পরে তাদের কারাগারের কন্ডেম সেলে স্থানান্তর করা হয়। গত বৃহস্পতিবার কারা কর্তৃপক্ষের মাধ্যমে জেল আপিল করেন 2 আসামি। রবিবার বিচারপতি মোহাম্মদ আলীর নেতৃত্বে গঠিত বেঞ্চের কার্যতালিকায় মামলাটি আসে। আদালত আসামিদের জেল আপিল শুনানির জন্য গ্রহণ করে। এ সময় শুনানিতে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল। পরে তিনি জানান, শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার আপিল শুনানির জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে রাষ্ট্রপক্ষ। জেল আপিল মঞ্জুরির আবেদনপত্র অনুমোদন করেছেন এবং আমি আদালতকেও বিনয়ের সঙ্গে বলেছি যে রামিসা হত্যা মামলার পেপার বুক তৈরি করে মৃত্যুদণ্ড রেফারেন্স শুনানির যে প্রস্তুতি সেটি সম্পন্ন দ্রুততর হবে যদি আজকের মধ্যেই আপনারা এই আদেশটি যদি স্বাক্ষর করে যদি সংশ্লিষ্ট সেকশনে পাঠিয়ে দেন। আমরা প্রত্যাশা করি সেটি যাওয়ার পরেই রামিসা হত্যা মামলার মৃত্যুদণ্ড রেফারেন্স শুনানির জন্য প্রস্তুতির কাজটা অনেক লেগে যাবে, পেপার বুক তৈরি হয়ে যাবে। একই দিন বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি AK-M রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বিশেষ বেঞ্চে শিশু আসিয়া সহ 20টি মামলা কার্যতালিকায় আসে। এ সময় আসামিদের মৃত্যুদণ্ড নিশ্চিতকরণ ও আপিল অগ্রাধিকার ভিত্তিতে শুনানির আবেদন জানান অ্যাটর্নি জেনারেল। আমি আদালতকে গিয়ে আমাদের পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী আদালতকে জানিয়েছি যে রাষ্ট্রের পক্ষ থেকে এই মামলাগুলো শুনানি এবং নিষ্পত্তিতে আমরা কোনো রকম মুলতবি গ্রহণ করব না। মামলা যতগুলো মামলা আছে আমাদের পূর্ণ প্রস্তুতি আছে। কিছু কিছু ঘটনা, কিছু কিছু অপরাধ সমাজে এমনভাবে সংগঠিত হয় এবং মানুষের প্রত্যাশা অনুযায়ী এই সমস্ত অপরাধের যদি আমরা সুষ্ঠু বিচার করতে পারি এবং বিচারের রায় যদি কার্যকর করতে পারি তাহলে সমাজে এর একটা সুফল বয়ে আনে। এর আগে অ্যাটর্নি জেনারেল ও আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে নারী ও শিশু নির্যাতনের চাঞ্চল্যকর মামলাগুলো নিষ্পত্তির জন্য বিশেষ বেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। কুড়িগ্রাম ও চুয়াডাঙ্গা সীমান্তে আজও পুশিনের চেষ্টা করেছে বিএসএফ, তবে বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে সেই চেষ্টা সফল হয়নি।
ভোরে কুড়িগ্রামের রৌমারী উপজেলার শোলমারী ইউনিয়নের সীমান্ত দিয়ে 2 শিশুসহ 9 জনকে পুষিনের চেষ্টা করে বিএসএফ। বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধে সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছেন তারা। অন্যদিকে ভোর প্রায় 5টার দিকে চুয়াডাঙ্গার দামুর হুদার দর্শনা সীমান্ত দিয়ে 11 জনকে পুষিনের চেষ্টা করে বিএসএফ, সেই চেষ্টাও ব্যর্থ হয়েছে। এদিকে শনিবার রাত 10:30টার দিকে মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে এক ভারতীয় চোরা কারবারি আহত হয়েছে। বিজিবি প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, নিয়মিত টহল কার্যক্রম পরিচালনার সময় বিজিবির সদস্যরা 2 জন সন্দেহভাজনকে চ্যালেঞ্জ করলে তারা ধারালো অস্ত্র নিয়ে টহল দলের উপর আক্রমণের চেষ্টা করে। বিজিবির সদস্যরা আত্মরক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য গুলি চালালে এক চোরা কারবারি আহত হয়। পরে আহত ব্যক্তিসহ অন্য চোরা কারবারি ভারতে পালিয়ে যায়। দীনেশ ত্রিবেদী ঢাকায় ভারতীয় হাই কমিশনারের দায়িত্ব নেওয়ায় 2 দেশের সম্পর্ক নতুন মোড় নেবে। তবে এক্ষেত্রে ভারতকে বাস্তবতার নিরিখে এগিয়ে আসতে হবে, এমনটাই মনে করেন গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক আলতাফ পারভেজ। বাংলাদেশ স্বাধীন হবার পর এবারই প্রথম পেশাদার কোনো কূটনীতিকের বাইরে একজন রাজনীতিবিদকে ঢাকায় হাইকমিশনারের দায়িত্ব দিয়ে পাঠিয়েছে ভারত। রাজনীতির ময়দান থেকে উঠে আসা দীনেশ ত্রিবেদী এরই মধ্যে দায়িত্বও নিয়েছেন। একটা শক্তি হলে হবে না, দুজনে মিলে যা শক্তি হবে ওইটাই আসল শক্তি। 2024 সালের 5 আগস্টের পর থেকে বাংলাদেশের সবচেয়ে কাছের পড়শির সঙ্গে সম্পর্ক তিক্ত হতে শুরু করে। রাজনৈতিক পালাবদল, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান এবং পানির ন্যায্য হিস্যা, সীমান্ত হত্যার মতো বিষয়গুলো সংকটের মূল কারণ হিসেবেই দেখছেন এই বিশ্লেষক। আন্তঃনদীর পানির হিস্যায় বাংলাদেশ একটা নাজুক অবস্থায় আছে। তিস্তা চুক্তি হয়নি, গঙ্গা চুক্তি নবায়ন হবে কিনা, একটা সীমান্তে মানুষ মারাও যাচ্ছে, আবার পুশিনও হচ্ছে এবং বাড়তি পুশিনের একটা বিপদ আতঙ্ক তৈরি করে আছে বাংলাদেশের দিকে। এবং বাস ট্রেন যোগাযোগ ইত্যাদিও স্বাভাবিক হয় নাই, মানে নেতিবাচক ঘটনা সব। তো ফলে বাংলাদেশ প্রত্যাশা করে যে ভারত একটা আবার স্বাভাবিক সম্পর্কের দিকে এগোবে। তার মতে পেশাদার কূটনীতিক না হলেও দীনেশ ত্রিবেদীর আগমন 2 বন্ধুপ্রতিম দেশের চলমান শীতল সম্পর্ক উন্নয়নে সহায়ক হবে। কূটনীতির চোখ দিয়ে সবসময় আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক উন্নয়ন ঘটানো যায় না। কূটনীতিবিদরা তো একটা যান্ত্রিক দৃষ্টিকোণ থেকে সম্পর্কগুলো এগিয়ে নেন বা দায়িত্ব পালন করেন, কিন্তু ভারত বাংলাদেশ সম্পর্ক যেরকম অবস্থায় দাঁড়িয়েছে এবং এর ঐতিহাসিক যে প্রেক্ষাপট, এখানে একটা রাজনৈতিক প্রজ্ঞার দরকার আছে। ফলে আমি বলবো ভারতের দিক থেকে এই পদক্ষেপটা ইতিবাচক। তবে অমীমাংসিত বিষয় নিষ্পত্তিতে ভারতকে রাজনৈতিক প্রজ্ঞা দেখাতে হবে বলেও মনে করছেন এই রাজনৈতিক বিশ্লেষক। সম্পর্কটা হতে হবে পুরো দেশের সাথে এবং বাংলাদেশের যে কোনো সরকারের সাথে, বাংলাদেশের সকল দলের সাথে এবং সামগ্রিকভাবে বাংলাদেশের 17 কোটি মানুষের সাথে। ভারতের সরকার বা ভারতের কোনো একটি দল যারা ক্ষমতায় আছে, তারা যদি এখানকার শুধু একটা দলের সাথে সম্পর্কে পুরো বাজি ধরে থাকে, তাহলে বাংলাদেশ ভারত সম্পর্ক ইতিবাচক দিকে এগিয়ে নেওয়া তো কঠিন। ফলে এই দৃষ্টিভঙ্গির উপর দাঁড়িয়ে শেখ হাসিনার ভারতে অবস্থানকে বিবেচনা করতে হবে। বর্তমানে বাংলাদেশ এবং ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কে এক ধরনের পরিবর্তন ও পুনর্গঠনের একটি সময় চলছে। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ের তিক্ত সম্পর্কের বরফও হয়তো বলতে শুরু করেছে, তবে এখনও 2 দেশের মানুষের সম্পর্ক বাড়াতে ভ্রমণ ভিসা, অবাধ রেল সংযোগ সহ সীমান্ত নিরাপত্তার সংকটগুলো বড় চ্যালেঞ্জ হিসেবেই সামনে আসছে। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জিয়াউর রহমান আরও 10 বছর বেঁচে থাকলে বাংলাদেশ অনেক এগিয়ে যেত। সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি কথা বলেন। আওয়ামী লীগ জিয়াউর রহমানকে হত্যাকারী হিসেবে উপস্থাপন করেছিল। মির্জা ফখরুল আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের মাঝে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে এবং তার নেতৃত্বে নতুন বাংলাদেশ এগিয়ে যাবে। চলমান রাজনৈতিক সংগ্রাম যখন আমি তো প্রধানমন্ত্রীর মধ্যে তার ছায়া দেখতে পাই, তার প্রতিচ্ছবি দেখতে পাই। উনিও কিন্তু একইভাবে কাজ করছেন, দিনরাত কাজ করার চেষ্টা করছেন। উই হ্যাভ সিন ইট ইন দ্য লাস্ট রেজিম, কীভাবে চাটুকারিতা হয়েছে। আমি আশা করব যে এখন আপনারা সেখান থেকে বেরিয়ে এসছেন, লড়াই করেছেন, যুদ্ধ করেছেন এর বিরুদ্ধে। নিঃসন্দেহে আপনারা ভালোভাবে কাজে লাগান। আমরা আপনাদের সঙ্গে আছি, আগেও ছিলাম, এখনও আছি। রাস্তায় যেমন একসাথে দাঁড়িয়ে মিছিল করেছি, এখনও দরকার হলে প্রয়োজনে আমরা এই ব্যাপারে আপনাদেরকে সর্বত্র সহযোগিতা প্রদান করব।
স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ শাকওয়াত হোসেন বলেছেন, বিগত তত্ত্বাবধায়ক সরকার দেশে টিকা কার্যক্রম চালানোর জন্য কোনো স্টক রেখে যায়নি, তবে বর্তমানে পর্যাপ্ত হামির টিকা সংগ্রহ করতে সক্ষম হয়েছে সরকার। রবিবার দুপুরে নারায়ণগঞ্জে এসব কথা বলেন তিনি। নারায়ণগঞ্জ সহ দেশের 10টি জেলায় 10 বেড করে নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ডেঙ্গুর সাথে লড়াই করতে সারা দেশে 1500 বেডের 2টি বিশেষায়িত হাসপাতাল হবে। প্রতিটি হাসপাতালে অত্যাধুনিক অ্যাম্বুলেন্স দেওয়া হবে এবং জরুরি রোগী পরিবহনের জন্য 4টি হেলিকপ্টার সংযুক্ত করা হবে। বিগত স্বৈরাচার সরকার এবং অদক্ষ কেয়ারটেকার সরকার দেশের টিকা কার্যক্রম চালানোর মতো কোন স্টক পর্যাপ্ত কোন স্টক টিকা আমাদের জন্য রেখে যায়। টিবির কোন সিরিঞ্জ ছিল না, টিবি ইনজেকশন, ভিটামিন এ এর ট্যাবলেট নাই, অ্যান্টি রেবিস ভ্যাকসিন নেই কুকুরের জলাতঙ্ক রোগের, হুইচ ওয়াজ ভেরি ডেঞ্জারাস ফর দ্য নেশন। আমরা কিন্তু অতীতের সরকারগুলির মতো বসে থাকিনি। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে আমরা 14 দিন এগিয়ে এপ্রিল মাসের 20 তারিখ থেকে সারা দেশব্যাপী আমরা ক্যাম্পেইনিং শুরু করলাম। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাসুদুল হক চৌধুরী হত্যাকাণ্ডের ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ, মামলাও হয়নি। পাহাড়তলী ইউনিয়নের চৌমনি বাজারে দুর্ঘটনাস্থলে এখনও রক্তের দাগ স্পষ্ট। অস্ত্র হাতে যে 5-6 জনকে দেখা গেছে, তাদের কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। তাদেরকে ধরার চেষ্টা চলছে বলে জানান রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তদন্তে একাধিক টিম কাজ করছে। শনিবার বেলা 2টায় চৌমোহনী বাজারে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে নিহত হন রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদুল হক চৌধুরী। চট্টগ্রামের আনোয়ারায় ঘরে ঢুকে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে উপজেলার 6 নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন আনোয়ারার পূর্ব কন্যারা গ্রামের চেনামতি বড়ুয়া, পাড়ার সুজন বড়ুয়ার স্ত্রী অ্যানি বড়ুয়া ও মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া। বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলার সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান জানিয়েছেন, গতরাতে সন্ত্রাসীদের একটি দল ঘরে ঢুকে অ্যানি বড়ুয়া ও তার মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে পুলিশ মা মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। এই সময় 5 বছরের এক শিশুও আহত হয়। নিহত অ্যানি বড়ুয়ার স্বামী চট্টগ্রাম শহরে নিরাপত্তা কর্মীর কাজ করেন। বেশ কিছুদিন যাবৎ তাদের এক নিকটাত্মীয়র সঙ্গে অ্যানির পারিবারিক বিরোধ চলছিল। সেই বিরোধের জেরেই হত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করছে নিহতের স্বজনরা। জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধরের ঘটনায় খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় পুলিশের এক সোর্সকেও আটক করা হয়। শনিবার রাত 12টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। খুলশী থানায় নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে বাকলিয়া থানার ওসি মোহাম্মদ সোলাইমানকে। এর আগে শুক্রবার রাতে বিমানবন্দর থেকে সিএনজি অটোরিকশায় করে বাসার উদ্দেশ্যে রওনা দেন জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসান। লালখান বাজার মোড়ে এক্সপ্রেসওয়ে থেকে নামার পরপরই পুলিশ ও তাদের সোর্স এসে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। এরপর ডিবি পরিচয়ে নাঈমকে অটোরিকশা থেকে নামিয়ে খুলশী থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। সাবেক আইজিপি বেনজির আহমেদ দুবাই গ্রেপ্তার, দ্রুত দেশে আনার উদ্যোগ নেবে সরকার। রামিসা ধর্ষণ ও হত্যা মামলার 2 আসামির আপিল শুনবে হাইকোর্ট, পেপার বুক প্রস্তুতের নির্দেশ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন সন্ধ্যা 6:40 এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।